হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে যে পাঠ্য গল্পটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পড়া। এই হলুদ পড়া গল্পটি হচ্ছে গ্রাম বাংলার এক ভৌতিক গল্প। এই গল্পটির শেষে একটা টুইস্ট আছে। গল্পটির মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে, যেটা তোমরা একদম গল্পের শেষে গিয়ে বুঝতে পারবে পুরো বিষয়টি। তার আগে তোমাদেরকে তো গল্পটি পড়তেই হবে, তাই না? তবেই তো তোমরা জানতে পারবে পুরো ঘটনাটি কী। আমরা গল্পটি শুরুর আগে একটু লেখক সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই, কেমন? মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী বাঙালি কথা সাহিত্যিক। তার প্রকৃত নাম তোমরা জানো? ওনার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তবে তিনি মানিক ডাকনামেই কিন্তু পরিচিত ছিলেন। তিনি 1908 সালের 19শে মে বর্তমান ভারতের ঝাড়খণ্ডের দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মানবদিয়া গ্রামে। পিতা ছিলেন সরকারি কর্মরতা। ছাত্রজীবনে তিনি গণিত বিষয়ে পড়াশোনা করলেও বন্ধুদের সাথে বাজি ধরে লেখা তার প্রথম গল্প হচ্ছে অতসী মামা, যেটা 1928 সালে লিখেছিলেন এবং বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সাহিত্য জগতে কিন্তু এক আলোড়ন সৃষ্টি হয়। তিনি বাংলা সাহিত্যের মানুষের অন্তর্জীবন, মনোলোগ বিশ্লেষণ এবং সমাজ বাস্তবতার অনুসন্ধানে শক্তিমত্তা দেখিয়েছেন। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে পদ্মা নদীর মাঝে এবং পুতুল নাচের ইতিকথা অন্যতম। ওনার লেখা হলুদ পোড়া যে গল্পটি তোমাদের পাঠ্য রয়েছে, এই গল্পটি হচ্ছে একটা ছোট গল্প। এই গল্পটি কিন্তু খুব একটা বড় নয়। এখানে গ্রামের একটা চিত্র আমরা দেখতে পাবো এবং গ্রাম বাংলার এক ভৌতিক কাহিনী এই গল্পের মধ্যে ফুটে উঠেছে, সেটা আমরা পুরো গল্পটি জুড়েই দেখতে পাবো। এই হলুদ পোড়া গল্পটি কত সালে প্রকাশিত হয়েছে একটু বলে দিই। 1945 খ্রিস্টাব্দে, আর বাংলায় যদি বলি তাহলে 1352 বঙ্গাব্দ কিন্তু প্রকাশিত হয়েছে গল্পটি। চলো গল্পে আমরা লাইনের দিকে এগোই এবং প্রতিটি লাইনের পুরো ব্যাখ্যা কিন্তু আমি করব, তোমরা মন দিয়ে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। গাঁয়ে মানে গ্রামে। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। সে বছর মানে কোন বছর, এখানে লেখক উল্লেখ করে দিচ্ছেন যে কার্তিক মাস যখন চলছিল, সে কার্তিক মাসের মাঝামাঝি সময়, না ধরো 15 দিনের এরকম বাকি আছে, 15 দিন চলছে, সেই মাঝামাঝি সময়ে 3 দিন আগে একজন মারা গিয়েছে, 3 দিন পর একজন মারা গেছে, মানে একজন মারা গেছে, তার 3 দিন পরে আরও একজন মারা গেছে। তো 3 দিন আগে পরে দুটো খুন হয়ে গেছে একটা গ্রামে। ভাবতে পারছো কতটা একটা ভয়ঙ্কর দৃশ্য এখানে ফুটে উঠেছে। কে কে মারা গেছে সেটাও কিন্তু এখানে লেখক উল্লেখ করেছেন। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ আর একজন 16 আর 17 বছরের মাত্র খুবই ছোট্ট একটা মেয়ে, 16-17 বছরের, যে কিন্তু খুব সাহসী নয়, রোগা পাতলা মেয়ে, একটা রোগা ভীরু, হ্যাঁ, যার মধ্যে কোনো বোকা টাইপের একটু মেয়েটা, খুব একটা কিন্তু সাহসীবাজ মেয়ে সে ছিল না। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজাপুকুরের ধারে একটা মোড়া গোজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। বহুকাল থেকে অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে গাঁয়ের দক্ষিণ দিকে, গ্রামের দক্ষিণ দিকে ঘোষেদের
যে পুকুরটা আছে সেটার নাম মজা পুকুর। প্রত্যেকটা গ্রামেই দেখবে পুকুরের একটা করে নাম থাকে। তো ঘোষেদেরও সেই পুকুরটার নাম ছিল মজা পুকুর। ঘোষ অর্থাৎ পদবী বোঝাচ্ছে এখানে, ওনাদেরই ছিল পুকুরটা। তার ধারে একটা মোড়া গোজারি গাছ আছে, যেটা বহুকাল থেকে চলে আসছে। গাজর গাছ কিন্তু নয়, গোজারি গাছ, একটা অন্য টাইপের গাছ। স্থানটি ফাঁকা, অর্থাৎ বন জঙ্গলের আবরু নেই, মানে জায়গাটি একদম ফাঁকা, সেখানে কোনো গাছপালা কিচ্ছুই নেই। কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। কি রয়েছে কাছাকাছি? কয়েকটা রয়েছে কলা গাছ। ওই গোজারি গাছটার নিচে একদিন বোলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা চিড় হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। তাহলে প্রথম যাকে খুন করা হয়েছে ওই জোয়ান মদ্যপুরুষ বলা হলো, সে হচ্ছে কে না বলাই চক্রবর্তী তার নাম। তাকে এতটাই লাঠির আঘাত করা হয়েছে, তার মাথার মধ্যে মাথাটা 8টা চিড় করে ফেটে গেছে, 8বার, মানে 8 জায়গায় তার ক্ষত রয়েছে। মানে আমরা বুঝতেই পারছি লাইনটা থেকে যে কত ভয়ঙ্করভাবে তাকে মারা হয়েছে। আর কোথায় পড়েছিল না, ওই যে গোজারি গাছটা যেখানে রয়েছে, যেখানে পুকুরের ধারে, সেখানে তার মৃতদেহটি পড়েছিল। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হলো না। বিস্মিত অর্থাৎ অবাক হলো না। হইচই তো পড়বেই, গ্রামে ধরো দুটো খুন হয়ে গেল, তাহলে তো কেন হইচই হবে না? সেটা স্বাভাবিক, সব জায়গাতেই হবে, সেটা গ্রাম হোক শহর হোক। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশে 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল। এই যে লাইনটা আছে যে হইচই হয়েছে ঠিক কথা, কিন্তু খুব লোক একটা অবাক হয়নি। কেন না, বলাই চক্রবর্তীর এরকমই যে মৃত্যু হবে, অপমৃত্যু হবে, সেটা কিন্তু প্রত্যাশা অর্থাৎ আশা করেছিল গায়ের লোকগুলো। মানে 10টা লোক অর্থাৎ বেশিরভাগ মানুষই চেয়েছিলেন যে বলাই চক্রবর্তী যেন এভাবেই মারা যায়। অনেকে আবার কামনা করেছিল, অনেকে আবার সেটা আবার কামনাও করেছে যে হ্যাঁ, যেমন এইভাবেই ও মোরা একটা অভিশাপ দিয়েছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। বিস্ময় অর্থাৎ অবাক, মানে কি বলবো, এই যে শুভ্রা মেয়েটি মারা গিয়েছে বললো, আমি বয়সটা বললাম 16-17। এই 16-17 বছরের মেয়েটি যে মারা গিয়েছে সেটাতে হইচই কম হয়েছে, কিন্তু মানুষ বেশি অবাক হয়েছে। কেন না, গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গায়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতোই বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, তাহলে বিয়েও হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তখনকার দিনে গ্রামের মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো। আর 16-17 বছরের মেয়ে মানে সে আমাদের কাছে এখন ছোট মনে হলেও তখনকার দিনে কিন্তু সেটা অনেক বড়, সে অনেক বড় মেয়ে। এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি এসেছে। তাহলে 1-2 মাস আগে সে বাপের বাড়ি এসেছে বিয়ের পর, এবং প্রত্যেকটা গ্রামের মানুষই তাকে ছোট থেকে বড় হতে দেখেছে। স্বাভাবিক গ্রামে বড় হয়েছে মেয়েটি, কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, গেরস্থ ঘরের মেয়ে, খুব একটা চালাক চম্পট নয়। আমরা আগেই পেলাম তার চরিত্রে ফুটে উঠেছে যে সে একদম ভীরু মেয়ে। তাকে যে কেউ মেরে ফেলবে সেটা কিন্তু গ্রামের মানুষ প্রত্যাশা করেনি, সেটা কিন্তু গ্রামের মানুষের কাছে একটা অবাক হওয়ারই বিষয়। কিন্তু বলাই চক্রবর্তী মানুষটি হয়তো ভালো ছিল না, যার জন্য গ্রামের আর 5টা লোকও কিন্তু তার মৃত্যুই কামনা করেছে, অপমৃত্যু। চলো আমরা নেক্সট লাইন দেখব। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সবশেষে সাঁঝের বাতিটির বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে পারেন না পেরে
গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। মানে যখন সন্ধ্যা হালকা হালকা নেমে এসেছে, প্রতিটি বাড়িতে প্রদীপ দেওয়া হচ্ছে, আলো জ্বালানো হচ্ছে, সেই সময় শুভ্রা বলে মেয়েটিকে কীভাবে মেরেছে, গলা টিপে মেরেছে। যে এই যে শুভ্রার জীবনের যে কোনো একটা, শুভ্রা তো সাধারণ একটা মেয়ে, কিন্তু তার জীবনে হয়তো কোথাও না কোথাও হচ্ছে এমন কী দোষ করেছে যে যার জন্য তাকে কোনো মানুষ মানে খুন করেছে। কী জন্য খুন করবে? গ্রামের যে আরও 5টা মেয়ে, তার ধরো আরও যে বান্ধবীরা রয়েছে, গ্রামের যারা বড়রা রয়েছে, তারা কিন্তু এটা কিন্তু মেনে নিতে পারছে না যে একটা সাধারণ মেয়েকে কেন বা কারা মেরে ফেলে যাবে এভাবে। কোথায় মেরে ফেলে গেছে? একে মেরে ফেলেছে ডোবার ঘাটে, তারই মানে বাড়ির পিছন দিকে। আর কখন মেরেছে সেটাও কিন্তু লেখক এখানে উল্লেখ করেছেন, যখন হালকা সন্ধ্যা নেমে এসেছে, হ্যাঁ, যখন সাঁঝের বাতিগুলো জ্বালা হচ্ছে, প্রত্যেকটা ঘরে আলো জ্বলতে শুরু করেছে, সেই সময় কিন্তু তাকে মেরে দিয়েছে। শুভ্রার জীবনেও যে কোনো একটা থাকবে, রহস্য লুকিয়ে থাকবে, সেটা কিন্তু আর কোনো মানুষ ধারণাও করতে পারেনি। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? মানে গ্রামের মানুষরা নিজেদের মধ্যে এটা আলোচনা করছে, বলাবলি করছে যে 1.5 বছর আগে মেয়েটির শ্বশুর বাড়ি ছিল। 1.5 বছর মেয়েটি ছিল কোথায়? শ্বশুর বাড়িতে। তো গায়ের লোকগুলো ভাবছে তাহলে কি, মানে গ্রামের মানুষেরা লোকগুলো ভাবছেন যে তাহলে কি তার শ্বশুরবাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তাকে হয়তো সেখানকার মানুষ মেরে গেছে। মানে শ্বশুরবাড়ির মানুষ নয়, মানে সেখানে আশেপাশের মানুষ, যে কোনো মানুষ মেরে গেছে। কারণ তারা যতদিন সে মেয়েটি গ্রামের মধ্যে ছিল কিছুই হয়নি, তাকে কেউ মারেওনি, এবং তার সাথে এমন কিছু ঘটনাও ঘটেনি যে তাকে কেউ মেরে ফেলবে। তাহলে তো গ্রামের মানুষ জানতো। কিন্তু 1.5 বছর মতো সে গ্রামে ছিল না, সে ছিল তার শ্বশুর বাড়িতে। তাহলে সেখানে কি এমন কোনো ঘটনা ঘটেছে? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? আরও একটা প্রশ্ন মানুষের মধ্যে জেগে উঠছে যে এই যে বলাই চক্রবর্তী খুন হয়েছে, শুভ্রা খুন হয়েছে, দুজনেই খুন হয়েছে, আর তো কোনো মানুষ খুন হয়নি। তাহলে এই যে দুটো খুন হয়েছে, এদের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, যখন হলো পর পর একেবারে খুন হয়ে গেল দুটো, তারও একটি পুরুষ, অপরটি যুবতী নারী। মানে 20 থেকে 30 বছর হয়ে গিয়েছে, গ্রামের কোনো অঘটন ঘটেনি সেভাবে, কেউ একটু চোট পর্যন্ত পায়নি। তাহলে একদম ডাইরেক্ট খুন হয়ে যাবে একটা জোয়ান মধ্য পুরুষ এবং একটা মাত্র 16-17 বছরের একটা, না মানে বালিকা আর কি। তো এই যে দুটো খুন হয়েছে, এদের মধ্যে কি কোনো কানেকশন রয়েছে? মানে এগুলো মানুষের মনে ঘোরাফেরা করছে, মানুষের মাথাতে এই প্রশ্নগুলো আসছে। স্বাভাবিক, খুন হলে মানুষ যা করে। এই দুটো খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে যে দুটো খুনের মধ্যে কী সম্পর্ক রয়েছে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখে দেখা হয়েছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। মানে বলাই চক্রবর্তী শুভ্রাকে কখন দেখেছে সেটা কিন্তু কেউ মনে করতে পারে না, কারণ বলাই চক্রবর্তীর সাথে শুভ্রার দেখাই হয়নি। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। এই লাইনটার মানে একটু গভীর, তোমরা একটু ভালোভাবে বোঝো। তারা নানা প্রশ্ন কী করছে, উদ্ঘাটন করছে, কেউ এটা বলছে, কেউ ওটা বলছে। স্বাভাবিক, একটা খুন হওয়ার পর মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো তারা করছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, একবার করে গুজব ছড়াচ্ছে চারিপাশে যে এই জন্য হয়তো খুন হয়েছে, ও বলছে এই জন্য হয়তো খুন হয়েছে। আবার ধীরে ধীরে সেই প্রশ্নগুলো যেন কোথায় মিলিয়ে যাচ্ছে, আবার সবাই ধরো সকলে ভুলে যাচ্ছে। আবার একটা প্রশ্ন ধরো কারো মনে এসেছে যে এই কারণে হয়তো খুন হতে পারে, সেটা নিয়ে আবার গুজব ছড়াচ্ছে। মানে এইভাবে চলছে আর কি। আর নানা জনের নানা মত রয়েছে, সকলেরই তো আর এখানে কেউ তো আবিষ্কার করতে পারিনি যে কারণটা কী, আর দুজনকে এবার খুন করলো কেন।
তাই মানুষের মনে যতগুলো মানুষ রয়েছে তত কিন্তু তাদের মনে প্রশ্নও জাগছে। বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন। তাহলে বলাই চক্রবর্তীর কেউ ছিল না, আমরা বুঝতে পারছি এই লাইনটা থেকে। তার ভাইপো ছিল, ভাইপোর নাম কি? নবীন। ভাইপো অর্থাৎ দাদার ছেলে বা ভাইয়ের ছেলে। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারের গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকার রিওয়ার্ড ঘোষণা করছি। কে বলছে? নবীন বলছে। নবীন শহরে চাকরি করে, তার পরিবার রয়েছে। কত টাকা মাইনে পায়? 40 টাকা। তখনকার দিনে 40 টাকা মানে অনেকটা পয়সা। চাকরি মানেই বুঝতে পারছো। তাহলে 40 টাকা মাইনে ছেড়ে সে গ্রামে চলে এসেছে তার পুরো পরিবারটাকে নিয়ে, অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে নবীন চলে এসেছে। এবং এসে চশমার কাজ মানে সে কান্নার আর কি সকলের কাছে একটা অভিনয় করছে। আমরা এখান থেকে এই লাইনটা থেকে বুঝতে পারছি চশমার কাজটা মুছতে এবং অভিনয় করে বলছেও যে 50 টাকা আমি দেব যে এই কাকাকে খুন করেছে যদি কেউ বলতে পারে, মানে তার জন্য সে 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করছে, মানে একটা প্রাইজের ঘোষণা করছে। কাকাকে যারা অমর মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি, মানে সে গ্রামের মানুষের কাছে একটা নিজের একটা বরত্ব দেখাচ্ছে যে আজ কাকাকে যারা মেরেছে তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি শাস্তি দেব, ফাঁসি কাঠে ঝুলোবো, অর্থাৎ তাদেরকে আমি জেলে দেব। চশমার কাচের বদলে মাঝে মাঝে কেঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে থাকে। কেঁচার অর্থ তখনকার দিনে ধুতি বা কিছু পড়েছিল, তো সেই খুঁটটা নিয়েই সে চোখগুলো মুছছে আর কি। চশমার কাজটাও মুছছে, কখনো কখনো নিজের চোখটাও মুছছে। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী, তাহলে এবারে আমরা নবীনের স্ত্রীকেও পাবো যার নাম দামিনী। এখানে কিন্তু একটু অন্যরকম মন নিচ্ছে গল্পটির মধ্যে, তোমরা একটু আরেকটু ধ্যান দিয়ে শুনবে। যখন 21 দিন পেরিয়ে গেল, কার? বলাই চক্রবর্তী খুন হওয়ার 21 দিন পর তার স্ত্রী দামিনী সন্ধ্যাবেলায় লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে, অর্থাৎ কিচেন থেকে যাচ্ছে বেডরুমে। তো ওই যে মাঝখানটা সেটা উঠোন বলে গ্রাম বাংলায়। তো উঠোনটা অনেকটা ফাঁকা জায়গা, ধরো উঠোনটা পেরিয়ে রান্নাঘর থেকে যেতে হবে শোবার ঘরে। যারা গ্রামে বসবাস করো তারা জানবে গ্রামের ঘর বাড়িগুলো কেমন হয়ে থাকে, আর অনেকে হয়তো গ্রাম গিয়েছো, গ্রাম দেখেছো, তারা জানবে গ্রামের ঘর বাড়িগুলো রান্নাঘর একদিকে থাকবে, একদিকে শোবার ঘর থাকবে, তো সেটার মাঝখানে একটা অনেক বড় হয়তো উঠোন আছে। তো সেটা পেরিয়েই যাচ্ছিল, কখন? সন্ধ্যাবেলায়। হাতে ছিল লণ্ঠন। লণ্ঠন অর্থ তখনকার দিনে তো খুব একটা লাইট বাতি ছিল না, তখন ওই প্রদীপের মতো লণ্ঠন ছিল। যারা হ্যারিকেন লণ্ঠন দেখেছো তারা জিনিসটা জানবে। তো লণ্ঠন হাতে করে যাচ্ছে, কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। তাহলে পূব কোণ থেকে একটা হালকা মৃদু হাওয়া আসছে, যেই হাওয়াটা তার গায়ে লেগেছে ওই তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে দিয়ে দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। দাওয়ায় অর্থাৎ দরজার কাছে। তাহলে দামিনীর হাতে যে লণ্ঠনটি ছিল সেটা জোরে ছিটকে পড়ে গেল ওই যে দক্ষিণ দিকে তার যে বেডরুমটা ছিল সেইখানে। উঠানে আছড়ে পড়ে পা হাত ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল, মানে সে লণ্ঠনটা ছুঁড়েই সেও পড়ে গেছে উঠোনের মধ্যে এবং দাঁতে দাঁত লেগে গেছে তার, আর পা হাতগুলো ছড়ছে। দালানের আনাচে কানাচে ঝড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। মানে দামিনী একটা ভয়ানক আওয়াজ করছে মুখে, হ্যাঁ, আর তার হাত পাগুলো ছুটছে, তার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কি ভয়ানক পরিস্থিতি তোমরা এই লাইনগুলো থেকে বুঝতে পারছো। আমরা এই লাইনগুলো থেকে বুঝতে পারছি যে দামিনীর গায়েও কিন্তু একটা
অশরীরী মানে আত্মা প্রবেশ করেছে, তাই না? একটা খুব খারাপ শক্তি তার গায়ে আক্রমণ করেছে, তার শরীরকে আক্রমণ করেছে। তো এই পর্যন্ত আজকে গল্পটি থাকলো, কারণ একটা ভিডিওতে এত বড় গল্প দেওয়া সম্ভব নয়, তাহলে তোমাদেরও বোরিং ফিল হবে এবং অনেকটা বড় গল্পটা। আমি আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে পুরো গল্পটিই থাকবে, আর আমি অবশ্যই দেব পরে নেক্সট পার্ট। তোমরা এই পর্যন্তই দেখো, ভালো করে মন দিয়ে শোনো। আমি নেক্সট পার্ট তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো। আর যদি কোথাও আমার বলতে গিয়ে কোথাও কোনো ওয়ার্ড মিস্টেক হয়ে থাকে, তোমরা একটু অ্যাভয়েড করবে, কারণ সেটা হতেই পারে আমি ফোনের স্ক্রিন দেখেই পড়াচ্ছি আর কি তোমাদের নেক্সট পার্টটা চাই। এবং যদি এই গল্পের প্রশ্ন উত্তরগুলো তোমাদের লাগে, তোমাদের যদি চাহিদা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের 4th সেমিস্টারে যে রকম প্রশ্ন হবে, তো কিছু কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার। তো তোমাদের তো এই সেমিস্টারটা পুরোটাই হবে বড় প্রশ্নের ওপরে, তাই না? তো বড় প্রশ্নগুলো আমি চেষ্টা করব কিছু কিছু সাজেশন দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।